আসসালামু আলাইকুম। বাংলা ভেট থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। ওকে, এই গ্লুকোনিওজেনেসিস বিষয়টা বোঝার আগে আমাদের বেশ কিছু জিনিসের দিকে একটু ফোকাস করাটা দরকার। প্রথমত দেখুন, এখানে আমি একটা লিভার সেল আঁকছি প্লাস একটা মাসলের সেল। গ্লুকোনিওজেনেসিসের আগে লিভার সেল এবং মাসল সেল, এই দুটো সেল একটা কাজ করে। যখন একটা অ্যানিমেল খাবার খায়, খাবার খেলে তার কার্বোহাইড্রেটটা ভাঙতে ভাঙতে একদম সিম্পল সুগারে পরিণত হয়। এই সিম্পল সুগার যখন হয় মানে আমার গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এগুলো ইন্টেস্টাইনের মাধ্যমে অ্যাবজর্ব হবে। অ্যাবজর্ব হওয়ার পর তখন ব্লাডে গ্লুকোজ কিন্তু আসে। তারা যখন আমার স্মল ইন্টেস্টাইন বা অন্যান্য ইন্টেস্টাইন থেকে যখন তারা অ্যাবজর্ব হয়, অ্যাবজর্ব হওয়ার পর কিন্তু তারা ব্লাডে আসে। তখন কিন্তু ব্লাডে গ্লুকোজের লেভেলটা ঠিক আছে। অ্যানিমেল কিন্তু সবসময় খেয়ে থাকে না। যখনই তাদের খাওয়ার দরকার হয় তখনই তারা খেয়ে থাকে। যখন তাদের খাওয়ার দরকার পড়ে না তখন কিন্তু তারা তখন আলটিমেটলি আমার কি হয়, ওই ইন্টেস্টাইন থেকে গ্লুকোজের অ্যাবজর্ব হওয়াটা বন্ধ হয়ে যায়। আলটিমেটলি তখন তো তারা খাচ্ছে না। তো তখনও কিন্তু ব্লাডে গ্লুকোজের লেভেলটা ঠিক রাখাটা দরকার। যেহেতু অ্যাবজর্ব হওয়াটা বন্ধ হয়ে গেছে কিন্তু ব্লাডে গ্লুকোজের লেভেলটা ঠিক হওয়াটা দরকার। যখন তারা মানে যখন তারা কার্বোহাইড্রেট বা সিম্পল সিম্পল সুগারে ভাঙতে ভাঙতে যখন আমার গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এগুলো যখন স্মল ইন্টেস্টাইনের মাধ্যমে অ্যাবজর্ব হয় তখন লিভার এবং মাসল সেল একটা কাজ করে। লিভার এবং মাসল সেল ওই এক্সট্রা গ্লুকোজগুলোকে, ব্লাডে তো একটা নর্মাল লেভেল থাকা দরকার, লেভেলের যখন বেশি গ্লুকোজ হয়ে যায় তখন ওই এক্সট্রা গ্লুকোজকে কি করে লিভার সেল এবং মাসল সেল গ্লাইকোজেন আকারে সঞ্চিত রাখে। ওকে, আমরা এখানে লিখছি যে গ্লাইকোজেন আকারে সঞ্চিত করে রাখে। আচ্ছা, এই প্রক্রিয়াটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। ওকে, এরপর দেখুন যখন তারা অ্যানিমেল খাওয়াটা বন্ধ করে দেয় তখন কিন্তু আলটিমেটলি অ্যাবজর্ব হওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে। অ্যাবজর্ব হওয়া যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু কি ব্লাডে গ্লুকোজের লেভেলটা ঠিক রাখাটা দরকার। এজন্যে কি করে এই লিভার এবং মাসল সেল এই তারা যে আগে গ্লাইকোজেন আকারে সঞ্চিত করে রাখছিল গ্লুকোজটাকে, তখন ওই গ্লাইকোজেনটাকে তারা ভেঙে গ্লুকোজে রূপান্তর করে। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। আচ্ছা, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। আচ্ছা, এখন এখানে এই গ্লাইকোজেন থেকে যখন গ্লাইকোজেন হচ্ছিল, গ্লাইকোজেনের আগে আমি একবার বলে দিছিলাম যে আগের একটা লেকচারে যে গ্লাইকোজেন মানে হচ্ছে আমার গ্লুকোজের পলিমার। গ্লাইকোজেন মানে হচ্ছে যে কি আমার গ্লুকোজের এই ধরনের কি গ্লুকোজের পলিমার। আচ্ছা, এই প্রক্রিয়াটাকে তখন এই গ্লাইকোজেন আকারে যখন সঞ্চিত করে তখন এই যে গ্লুকোজের যে পলিমার গঠন করে এই প্রক্রিয়াটাকে তখন বলা হয় গ্লাইকোজেনেসিস। জেনেসিস মানে হচ্ছে যে কি প্রক্রিয়া গঠন। তাহলে গ্লাইকোজেন গঠন, এটা কি বলা হচ্ছে যে কি গ্লাইকোজেনেসিস। আর যখন ভাঙতেছে তখন গ্লাইকোজেনোলাইসিস হচ্ছে। আচ্ছা, আমরা একটু করে হালকা জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। এটা আমরা গ্লাইকোজেন যখন মেটাবলিজমে পড়ব ওই জাস্ট একটু মানে মনে রাখার জন্য বলছি যে আমাদের একটা গ্লাইকোজেন, খেয়াল করুন একটা গ্লাইকোজেন, এই গ্লাইকোজেনটা আমার মাল্টিপল স্টেপ ভাঙার মানে মেটাবোলাইজড হওয়ার পর আসে হচ্ছে কি আমার গ্লুকোজ। ওকে, ঠিক গ্লুকোজ হওয়ার আগের স্টেপটা যেটা সেটা হচ্ছে আমার গ্লুকোজ 6 ফসফেট। জাস্ট একটু মনে রাখুন যে গ্লুকোজ 6 ফসফেট, তার মানে গ্লাইকোজেনটা ভাঙতে ভাঙতে গ্লুকোজ 6 ফসফেটে আসে। গ্লুকোজ 6 ফসফেট থেকে আমার কি হয়, গ্লুকোজটা হয়। আচ্ছা, এখন এই যে গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ যে এনজাইমটা করে সেই এনজাইমটার নাম হচ্ছে গ্লুকোজ 6 ফসফাটেজ। গ্লুকোজ 6
ফসফেটেজ এনজাইম। তাহলে আমি এনজাইমটার নামটা উল্লেখ করছি, সেই এনজাইমটার নাম হচ্ছে গ্লুকোজ 6 ফসফেটেজ। গ্লুকোজ 6 ফসফেটেজ। ওকে, এই এনজাইমটা শুধুমাত্র লিভার এবং আমার কিডনি সেলে থাকে। তাহলে আমি আরেকবার রিপিট করছি, এই এনজাইমটা শুধুমাত্র লিভার এবং কিডনি সেলে থাকবে। লিভার প্লাস হচ্ছে কিডনি সেলে থাকে। তো গ্লাইকোজেন বা গ্লাইকোজেনেসিস ঘটাতে পারে দুইটা সেল, একটা হচ্ছে লিভারের সেল আর একটা হচ্ছে আমার মাসলের সেল। লিভার আর মাসলের সেল তারা কি করে, ধরুন আগে হচ্ছে লিভার কি করে আমার গ্লাইকোজেনটাকে গ্লুকোজে রূপান্তর করতে পারে, কারণ তার কি আছে, গ্লুকোজ 6 ফসফেটেজ আছে। কিন্তু মাসল সেল গ্লাইকোজেন আকারে সঞ্চিত করে, ঠিক আছে, কিন্তু সে গ্লাইকোজেন সঞ্চিত করার পর যখন সে গ্লুকোজ 6 ফসফেটে আসে, তখন এই গ্লুকোজ 6 ফসফেটে আসার পর সে আর গ্লুকোজ হতে পারে না, কারণ তার গ্লুকোজ 6 ফসফেটেজ এই এনজাইমটা নাই। তো এখন সে তো আলটিমেটলি কি পাচ্ছে না, আমার গ্লাইকোজেনের যে প্রোডাক্টটা মানে গ্লুকোজটা, সেটা কিন্তু আর করতে পারতেছে না, কিন্তু সে মাঝপথে সে কী হলো, আটকায় গেল, কারণ তার কি গ্লুকোজ 6 ফসফেটেজ এনজাইমটা না থাকার কারণে সে আটকায় আছে কোন জায়গায়, গ্লুকোজ 6 ফসফেটে। ওকে, এই মাসলের সেল তখন গ্লুকোজ 6 ফসফেট, একটু গ্লাইকোলাইসিস এর লেকচারটা যারা দেখতে পাইছেন তারা খেয়াল করবেন যে গ্লুকোজ 6 ফসফেটের আগের প্রোডাক্টটা কি ছিল, আমরা গ্লাইকোলাইসিস যখন পড়ছিলাম গ্লুকোজ থেকে আমরা পড়ছিলাম হচ্ছে যে কি গ্লুকোজ 6 ফসফেট পড়ছিলাম না, হ্যাঁ। তখন তখন এই যে মাসলের সেল গ্লুকোজ 6 ফসফেট থেকে পরবর্তীতে কি করে, আমার অন্যান্য পাইরুভেটটা উৎপন্ন করে থাকে। ওকে, গ্লুকোজের আসলে মেইন উদ্দেশ্যটা কি, গ্লাইকোলাইসিসের মেইন উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে কি উৎপন্ন করা, শক্তি উৎপন্ন করা, এখান থেকে যে অ্যাটিপিটা পাবো, হ্যাঁ, সে অ্যাটিপিটা কি করা, প্রডিউস করা, তাই তো। এখন এই লিভারের সেল গ্লুকোজ আনার পর, যেহেতু গ্লুকোজ 6 ফসফেটেজ এনজাইম আছে, গ্লাইকোজেন থেকে গ্লুকোজে আনতে পারে, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট আকারে এনে গ্লাইকোলাইসিসের মাধ্যমে কি করতে পারে, সে এনার্জি প্রডিউস করতে পারে। কিন্তু এই গ্লাইকোজেন থেকে আর গ্লুকোজ হতে পারে না, সে গ্লাইকোজেনের ডাইরেক্ট কি হয়, গ্লুকোজ 6 ফসফেট হয়। এই গ্লুকোজ 6 ফসফেট থেকে সামনের দিকে আগাতে সে কি করে, পাইরুভেট প্রডিউস করতে পারে। আলটিমেটলি বিষয় এক, জাস্ট একটার ক্ষেত্রে এনজাইম থাকে আর একটার ক্ষেত্রে এনজাইম থাকে না, একটা গ্লুকোজ দিয়ে কাজ শুরু করে আর একটা গ্লুকোজ 6 ফসফেট দিয়ে কাজ শুরু করে। আমি আশা করি এই জিনিসটা বুঝাইতে পারছি। আচ্ছা, এখন আমরা নেক্সট স্টেপগুলোতে যাব। এরপরে কি কি বিষয় আছে সেটার সাথে একটু আবার যাব। আচ্ছা, গ্লুকোনিওজেনেসিস এর মানেটা কি? গ্লুকোনিওজেনেসিস এর মানে হচ্ছে আমার গ্লুকোজটা প্রডিউস করা লাগবে। তাহলে এইটুক শব্দের অর্থটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমার কি করতে হবে, গ্লুকোজটা প্রডিউস করতে হবে। নিউজেনেসিস মানে নতুন যে গ্লুকোজটা পাবো সেটা কি করতে হবে, প্রডিউস করতে হবে, অর্থাৎ নন কার্বোহাইড্রেট সোর্স থেকে আমার নতুন গ্লুকোজটা কি হতে হবে, আনতে হবে। নন কার্বোহাইড্রেট সোর্স কোনগুলো সেটা আবার আমাদের খেয়াল রাখতে হবে। আমি আরেকবার রিপিট করছি যে অ্যানিমেল যখন দীর্ঘক্ষণ না খেয়ে থাকে, তখন ধরুন সে সকালবেলা খেলো, এরপরে নেক্সট খাবার সে রাতে খাবে ধরে নিন, তখন সে কিন্তু সকালে খাওয়ার পর তার কাছ থেকে যে গ্লুকোজ অ্যাবজর্ব হলো সেটা গ্লাইকোজেন আকারে সঞ্চিত করলো, হ্যাঁ, রাত পর্যন্ত এই গ্লাইকোজেনটা ক্রমান্বয়ে ভাঙতে গ্লুকোজ হবে, গ্লুকোজ থেকে সে এনার্জিটা প্রডিউস করবে। এটুক পর্যন্ত হচ্ছে যে কি মেন বিষয়। ধরুন এমন অনেক সময় আছে যে এখন করোনার একটা প্রকোপ, প্যান্ডেমিক চলছে, এই সময় ধরেন হচ্ছে যে কি সে অনেক অ্যানিমেল খেতে পাচ্ছে না, হ্যাঁ, দীর্ঘক্ষণ বা 2 দিন 3 দিন পর্যন্ত তারা না খেয়ে আছে, তারা কিন্তু মরে গেছে, তারা কিন্তু মরে যায়নি। তখন কিন্তু ব্লাডে গ্লুকোজের লেভেলটা কি রাখা লাগবে, ঠিক রাখা লাগবে। এই ব্লাডের গ্লুকোজের লেভেলটা ঠিক রাখার জন্যে তখন দুইজন ব্যক্তি বলতে আমি এখানে এটা বোঝাচ্ছি যে দুইটা অর্গান এই ক্ষেত্রে কাজ করে থাকে, একটা হচ্ছে আমার লিভার আর একটা হচ্ছে আমার কিডনি। ওকে, এখন এই লিভার আর কিডনি নতুন গ্লুকোজ কি করবে, আমার ফরমেশন করবে।
হুম, কোন সোর্স থেকে? নন কার্বোহাইড্রেট থেকে। যারা কার্বোহাইড্রেট না তাদের কাছ থেকে কী নিবে আমি? সে গ্লুকোজটা প্রডিউস করবে। নন কার্বোহাইড্রেট বলতে এখানে আপনার কার্বোহাইড্রেট তো নাই, গ্লাইকোজেন যেটা ছিল সেটা আলটিমেটলি কিন্তু আমার ইউজ হয়ে গেল রাত পর্যন্ত। তখন রাতের পর যখন সে খাবার পাচ্ছে না তখন আলটিমেটলি কী করতে হচ্ছে, বা 2-3 দিন বা প্রলং ফাস্টিং স্টেজ যখন হয়, মানে দীর্ঘক্ষণ যখন সে না খেয়ে থাকবে, তখন কিন্তু গ্লুকোজ আর পাচ্ছে না। হ্যাঁ, তখন বডি কি চিন্তা ভাবনা করে, তখন তো তার তো গ্লাইকোজেন নেই। লিভার আর মাসল সেলগুলো চিন্তা করে তার তো আর গ্লাইকোজেন নাই। তখন এই লিভার আর কিডনি, তখন অন্য আরেকটা বিষয় যে লিভার আর কিডনি কি করে, আমার এই নন কার্বোহাইড্রেট সোর্স থেকে গ্লুকোজটা আনার ট্রাই করে। এখন আমাদের একটা বিষয় বলতে হবে যে আমার টার্গেটটা কি? আমার টার্গেটটা হচ্ছে গ্লুকোজ আনতে হবে। ওকে ফাইন, আমার টার্গেট যেটা সেটা হচ্ছে কি, গ্লুকোজটা এনি হাও ব্লাডে কী রাখা লাগবে? ঠিক রাখা লাগবে। আচ্ছা, আমার টার্গেটটা হচ্ছে গ্লুকোজটা ব্লাডে ঠিক রাখা লাগবে, এনি কোনো মতে কি ব্লাডে কমতে যাওয়া যাবে না। আচ্ছা, ব্লাডে যখন কমতে দেওয়া যাবে না, এই লিভার আর কিডনি এই দুটো অর্গান তারা গ্লুকোজটা প্রডিউস করবে। তার মানে গ্লুকোনিওজেনেসিস কাদের ক্ষেত্রে ঘটে? লিভার এবং কিডনির ক্ষেত্রে শুধুমাত্র ঘটে। তাহলে কাঁচামাল পাচ্ছে কোন জায়গা থেকে? তারা কোন কাঁচামালের মাধ্যমে আমার গ্লুকোজটা নিবে? তাহলে আসুন যে তারা, আমরা কার্বোহাইড্রেট বাদ দিলে আমরা কি কি পাওয়া যায়? কার্বোহাইড্রেট বাদ দিলে আমাদের থাকে প্রোটিন। ওকে, কার্বোহাইড্রেট বাদ দিলে আমাদের আছে অ্যামিনো অ্যাসিড, এই আমাদের ফ্যাট। এদের কাছ থেকেই তো সে গ্লুকোজটা বের করে নেবে। এখন তাদের সাবস্ট্রেট কোনটা? পাইরুভেট, ল্যাকটেট, গ্লিসারল, অ্যামিনো অ্যাসিড, ইন্টারমিডিয়েট অফ টিসিএ সাইকেলস। এই 5টা জায়গা থেকে, বা আরও অন্য কিছু জায়গা আছে, এই 5টা জায়গা থেকে বেসিক্যালি আমার কি হবে, বেসিক্যালি হচ্ছে এই 5টা জায়গা থেকে এই কাঁচামালগুলো ইউজ করে আমার গ্লুকোজটা প্রডিউস হবে। ওকে, আমি জাস্ট আরেকবার রিপিট করছি যে বিষয়টা একটু ক্লিয়ার করে নিতে হবে। গ্লুকোনিওজেনেসিস মানেটা কি? গ্লুকোনিওজেনেসিস মানেটা হচ্ছে গ্লুকোজ প্রডিউস করতে হবে নন কার্বোহাইড্রেট সোর্স থেকে। আচ্ছা, কেন আমি নন কার্বোহাইড্রেট সোর্স থেকে গ্লুকোজ আনবো? একটা কোয়েশ্চন। কারণ আমার কাছে, আমি অনেক দিন ধরে না খেয়ে আছি, বা এনিমেল অনেক দিন ধরে না খেয়ে আছে। না খেয়ে থাকার সে না খেয়ে থাকার কারণে তার কি হচ্ছে, ধরুন সে সকালবেলা খেলো, এরপর আবার রাতে খাবে। এখন সকাল থেকে রাত পর্যন্ত যে মধ্যম সময়টা, এই সময়টাতে সে কিন্তু গ্লুকোজ পাচ্ছে না, মানে তার স্মল ইন্টেস্টাইন বা অন্যান্য যেখান থেকে তারা গ্লুকোজটা অ্যাবজর্ব হয় সেখান থেকে গ্লুকোজ পাচ্ছে না। যতক্ষণ খাচ্ছিল ততক্ষণ গ্লুকোজটা আমার অ্যাবজর্ব হলো। যখনই খাওয়া বন্ধ করে দিল তখন গ্লুকোজ আসাটা বন্ধ হলো। কিন্তু ব্লাড কি চায়? ব্লাড অল টাইমই চায় তার গ্লুকোজের লেভেলটা কি থাকুক, ঠিক থাকুক। এজন্যে তখন মাসল এবং কিডনি, মাসলের সেল এবং লিভারের সেল, তারা কি করে, ওই যে খাওয়ার সময় যে সঞ্চিত করে রাখছিল গ্লুকোজ, ওই গ্লুকোজটা মানে গ্লাইকোজেন, ওই গ্লাইকোজেনটাকে তারা ভাঙতে থাকে। ভাঙলে গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে তারা গ্লুকোজটা প্রডিউস করে। আচ্ছা, এখন ধরুন রাতে খাওয়ার কথা ছিল, সে রাতে আর খায়নি, এরপর 3-4 দিন ধরে সে না খেয়ে আছে। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে তখন অন্য আর 2টা অর্গান চিন্তা ভাবনা করবে, এক হচ্ছে লিভার আর একটা হচ্ছে কিডনি। তখন তারা দেখবে যে ব্লাডের গ্লুকোজের লেভেল, এখন তো আমার গ্লাইকোজেন শেষ, গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে গ্লাইকোজেন শেষ করে ফেলছি, এখন আমার কি ব্লাডে গ্লুকোজ ঠিক রাখা লাগতেছে। তখন তাকে ম্যানেজ করার জন্য, অর্থাৎ ব্লাডকে ম্যানেজ করার জন্য গ্লুকোজ দিয়ে তখন লিভার আর কিডনি এই দায়িত্বটা নেয়। এখন লিভার আর কিডনি কোন ম্যাটেরিয়ালস থেকে, কোন র ম্যাটেরিয়ালস থেকে গ্লুকোজটা প্রডিউস করবে, এটার জন্য তারা ইউজ করে পাইরুভেট, ল্যাকটেট, গ্লিসারল, অ্যামিনো অ্যাসিড, ইন্টারমিডিয়েট অফ টিসিএ সাইকেলস। আমরা 1 বাই 1 একটা একটা করে পড়ব। আচ্ছা, প্রথমত পাইরুভেট আর ল্যাকটেটটা নিয়ে একটু চিন্তা ভাবনা করি। এই র ম্যাটেরিয়ালস দুটো কোন জায়গা থেকে আসে? আমরা এর আগেও জানি যে ল্যাকটেট, যেটা ল্যাকটেটেই বলি, ল্যাকটেটের ক্ষেত্রে এমন অনেকগুলো সেল আছে যারা কিন্তু কি করেনি, যারা অ্যানারোবিক কন্ডিশনে গ্লাইকোলাইসিস করে থাকে। আমি এর আগে একবার বলছিলাম, আজকে আরেকবার বলছি, যে যেমন ধরেন এক্সারসাইজিং মাসলস, যখন আমরা মাসলটাকে এক্সারসাইজ করি, বা অ্যানিমেল যখন এক্সারসাইজ করে, বা অ্যানিমেল যখন খুব বেশি মানে দৌড়ায়, তখন কিন্তু তাদের মাসলটা কি হয়, একবার সংকুচন প্রসারণ হয়, যার কারণে কি হয়, স্কেলেটন মাসলগুলো, তো স্কেলেটন মাসলগুলো যখন সংকুচন প্রসারণ হয় তখন কিন্তু ওখানে অক্সিজেনের লেভেলটা কি হয়, কমে যায়। হ্যাঁ, বা পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের লেভেলটা, অক্সিজেন পায় না, না পাওয়ার দরুন তাদের কি হয়, তারা অ্যানারোবিক কন্ডিশনে কি করে, গ্লাইকোলাইসিসটা, গ্লুকোজটার জারণ ঘটায়। এই জন্যে তখন তখন ওখানে কি প্রচুর পরিমাণে কি উৎপন্ন হয়, আমার ল্যাকটেট উৎপন্ন হয়।
ওকে। আচ্ছা, যেমন ধরেন ল্যাকটেট ইউজ করা হচ্ছে যে কি আমার ল্যাকটেট ইউজ করে আরবিসিও কি করে থাকে আমার ল্যাকটেট প্রডিউস করে। হ্যাঁ, এই আরবিসি ল্যাকটেট, সেও ল্যাকটেট প্রডিউস করছে। এরপর যেমন ধরেন গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল যেসব কিছু সেল আছে যারা কি করে অ্যানারোবিক কন্ডিশনে আমার কি করে ল্যাকটেট প্রডিউস করে থাকে। আচ্ছা, এরপর রেটিনাও আছে, রেটিনাও অ্যানারোবিক কন্ডিশনে কি করে থাকে আমার অ্যানারোবিক কন্ডিশনে সে ল্যাকটেট প্রডিউস করে থাকে। আচ্ছা, ওকে। এখন এই সবগুলো ল্যাকটেট ব্লাডে চলে আসে। আচ্ছা, ধরুন এটা, এরপরে এটা, এখান থেকে এরা, এখান থেকে এরা সবাই আসে আলটিমেটলি কই ব্লাডে। তারা যখন ব্লাডে চলে আসে, ব্লাডে আসার পর এই ল্যাকটেটটা ব্লাড থেকে সরাসরি আমার লিভারে চলে যায়। ওকে, লিভারে চলে আসে। লিভারে চলে আসার পর আমরা যখন গ্লাইকোলাইসিস পড়ছিলাম, গ্লাইকোলাইসিসে পাইরুভেট থেকে ল্যাকটেট আর ল্যাকটেট থেকে পাইরুভেট, এটা কিন্তু একটা কি ছিল, রিভার্সিবল রিয়েকশন ছিল, উপমুখী রিয়েকশন ছিল। ল্যাকটেট থেকে পরে পাইরুভেট তৈরি হবে, পাইরুভেট তৈরি হবে। এখানে কোন এনজাইমটা কাজ করে আমার, ল্যাকটেট ডিহাইড্রোজিনেস এনজাইমটা কাজ করে। এই ল্যাকটেট ডিহাইড্রোজিনেস এনজাইমটা পাইরুভেট তৈরিতে সহায়তা করে। এই পাইরুভেটটা সেইমভাবে ওই টিসিএ সাইকেলের যে বিষয়টা সেটাই, যে পাইরুভেট থেকে এরপর কই যায়, মাইটোকন্ড্রিয়াতে যায়। ঠিক সেম জিনিসই, এরপর এই পাইরুভেটটা আমার মাইটোকন্ড্রিয়ার মধ্যে ইন হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে ল্যাকটেট যেসব জিনিস প্রডিউস হলো, এই ল্যাকটেটটা ব্লাডে আসে, ব্লাড থেকে তারা লিভারে যায়, লিভারে এই ল্যাকটেটটা সেমভাবে আবারও পাইরুভেটে রূপান্তর হয় ল্যাকটেট ডিহাইড্রোজেনাস এনজাইমের সহায়তায়। এই পাইরুভেট মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে। আচ্ছা, এখন আমরা জাস্ট মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করার পর কি কাহিনী হয় ওই বিষয়টা নিয়ে একটু দেখব। আচ্ছা, গ্লুকোনিওজেনেসিস এর ক্ষেত্রে, অর্থাৎ এর আগে আমরা কি স্লাইডে দেখছিলাম, পাইরুভেটটা মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করলো। ঠিক এই পাইরুভেটটা এখন মাইটোকন্ড্রিয়ায় আসলো। এটা একটা হচ্ছে আমার লিভারের সেল। আচ্ছা, এই পাইরুভেটটা যখন মাইটোকন্ড্রিয়ায় আসে, আসার পর আমরা টিসি সাইকেলের ক্ষেত্রে, ট্রানজিশন ফেজের ক্ষেত্রে যেটা পড়ছিলাম যে পাইরুভেট এসিটাইল কোয়েতে কি হয়, রূপান্তর হয়, এবং এসিটাইল কোয়ে আর অক্সালো এসিটেট মিলিত হয়ে সিট্রেট গঠন করে। সিট্রেট থেকে আইসোসিট্রেট, আইসোসিট থেকে আলফা কিটোগ্লুটারেট, সাকসিনাল কোয়ে, সাকসিনেট, ফিউমারেট, ম্যালেট, অক্সালো এসিটেট হওয়ার পর এই সাইকেলটা কি করে, বারবার রানিং করে। এটাই আমরা পড়ে আসছিলাম। তো এখানে একটু হালকা একটা জিনিস মনে রাখতে হবে যে পাইরুভেট থেকে এসিটেল কোয়ে না হয়ে সরাসরি কিন্তু আমার অক্সালো এসিটেট হওয়ার চান্স আছে, মানে অক্সালো এসিটেট হতে পারে, এবং এটা কি উভমুখী বা রিভার্সিবল একটা রিয়াকশন। এই পাইরুভেট থেকে অক্সালো এসিটেট হওয়ার জন্য কিভাবে হয় সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি। প্রথমত এখানে কোন এনজাইমটা কাজ করে, এখানে যে এনজাইমটা কাজ করে পাইরুভেট কার্বক্সিলেজ। কার্বক্সিলেজ মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কি করতে হবে, আমার সংযুক্ত করতে হবে। দেখুন এখানে পাইরুভেট কিন্তু 3 কার্বন বিশিষ্ট একটা কম্পাউন্ড, আর অক্সালো এসিটেট হচ্ছে আমার 4 কার্বন বিশিষ্ট একটা কম্পাউন্ড। পাইরুভেট থেকে অক্সালো এসিটেট যেহেতু 3 কার্বন আর 4 কার্বন, তার মানে একটা কার্বন কি হলো, কার্বন ডাইঅক্সাইড আমার ইন করানো লাগলো। ওকে, তাহলে একটা কার্বন ডাইঅক্সাইড আমরা ইন করাইয়া দিচ্ছি, এজন্য এর নাম কি আসছে, পাইরুভেট কার্বক্সিলেজ এনজাইম এই কাজটা করে থাকে। আচ্ছা, এটা কিন্তু রিভার্সিবল রিয়াকশন, পাইরুভেট থেকে অক্সালো এসিটেট, অক্সালো এসিটেট থেকে পাইরুভেট হতে পারবে। ওকে, এরপর এই অক্সালো এসিটেট মনে রাখবেন যে অক্সালো এসিটেট কখনো ডিরেক্টলি মাইটোকন্ড্রিয়া ত্যাগ করতে পারে না। এসিটেল কোয়ে ডিরেক্টলি মাইটোকন্ড্রিয়া ত্যাগ করতে পারে না। তখন সে এই অক্সালো এসিটেট কী করে, ম্যালেটের সাহায্য নেয়। ম্যালেট কিন্তু আবার
আমার এই মাইটোকন্ড্রিয়া ত্যাগ করতে পারে। অক্সালোএসিটেট ম্যালেটে রূপান্তর হয়। ম্যালেটে রূপান্তর হওয়ার পর এই ম্যালেট মাইটোকন্ড্রিয়া থেকে বেরিয়ে সাইটোপ্লাজমে চলে আসে। সাইটোপ্লাজমে চলে আসার পর এটা হচ্ছে ম্যালেট, এটা হচ্ছে ম্যালেট। এই ম্যালেট কি করে, যেহেতু এটা রিভার্সিবল রিঅ্যাকশন, অক্সালোএসিটেট থেকে ম্যালেট হতে পারলে ম্যালেট থেকে অক্সালোএসিটেট হতে পারে, সেমভাবে এটা ম্যালেট থেকে আমার অক্সালোএসিটেটে রূপান্তর হবে। আচ্ছা, অক্সালোএসিটেটে রূপান্তর হওয়ার পর এবার গ্লুকোনিওজেনেসিসের আসল বিষয়টা একটু ক্লিয়ার করতে হবে। গ্লুকোনিওজেনেসিস বেসিক্যালি গ্লাইকোলাইসিসের বিপরীত দিকে যাবে। অর্থাৎ গ্লাইকোলাইসিস যখন গ্লুকোজ থেকে উপরের দিকে নিচে পাইরুভেট আসছিল, এখন গ্লুকোনিওজেনেসিস পাইরুভেট থেকে উপরের দিকে উঠতে থাকবে। এটাই তো আমরা পড়ে আসছিলাম। তো এটারে বলা হচ্ছে যে কি গ্লুকোনিওজেনেসিস। তাহলে আমার থিওরিটা কি, নিচ থেকে উপরের দিকে যেতে হবে। আচ্ছা, এখন এই অক্সালোএসিটেট প্রথমত যে বাধাটা আমরা যখন গ্লাইকোলাইসিসে পড়ছিলাম, পাইরুভেটের আগের স্টেপে যেটা ছিল সেটা হচ্ছে ফসফোইনল পাইরুভেট। ওকে, তাহলে ফসফোইনল পাইরুভেট এটা হচ্ছে একদম সবার শেষের একটা জিনিস, যে ফসফোইনল পাইরুভেট। এই অক্সালোএসিটেট থেকে ফসফোইনল পাইরুভেট তৈরি হবে। অক্সালোএসিটেট 4 কার্বন বিশিষ্ট, ফসফোইনল পাইরুভেট 3 কার্বন বিশিষ্ট। তার মানে একটা কার্বন ডাইঅক্সাইড এই রিঅ্যাকশন থেকে রিলিজ হবে। ওকে, একটা কার্বন ডাইঅক্সাইড এই রিঅ্যাকশন থেকে রিলিজ করে দিলাম। এরপর এখানে কিন্তু অক্সালোএসিটেটে ফসফেট নেই, তার মানে একটা ফসফেট আমার কী করা লাগবে, যুক্ত করা লাগবে। একটা ফসফেট আমি যুক্ত করলাম। এই কাজগুলো কে করে? এই কাজগুলো করে পেপসিকে এনজাইম। এবার বলি ফসফোইনল পাইরুভেট কার্বক্সি কাইনেস। কারণ কাইনেস কেন, একটা ফসফেট আমরা কি করলাম, যুক্ত করলাম। ওকে, আর এই ফসফেটটা আমরা কোন জায়গা থেকে পাবো? এই ফসফেটটা আসবে জিটিপি থেকে। অর্থাৎ জিটিপি একটা ফসফেট যখন রিলিজ করবে তখন জিডিপি হবে প্লাস একটা ইনঅর্গানিক ফসফেট। এই ইনঅর্গানিক ফসফেটটা ফসফোইনল পাইরুভেটে যুক্ত হবে। আচ্ছা, আমাদের প্রথম বাধাটা শেষ, যেটা গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে ফসফোইনল পাইরুভেট থেকে পাইরুভেট ছিল, যেখানে পাইরুভেট কাইনেস এনজাইম কাজ করছিল। এখন ওই পাইরুভেট থেকে ফসফোইনলে যাওয়ার জন্য আমাদের অন্য আরেকটা এনজাইমের দরকার পড়ে, সেটা হচ্ছে ফসফোইনল পাইরুভেট কার্বক্সি কাইনেস। এই এনজাইমটার মাধ্যমে আমরা কি হয়, প্রথম একটা বাধা ওভারকাম করতে আমাদের সম্ভব হয়। এরপর দেখুন সৃষ্টিকর্তা প্রত্যেকটা এনিমেলকে কত সুন্দর করে সৃষ্টি করছে, যে ফসফোইনল পাইরুভেট থেকে সবগুলো রিঅ্যাকশন ছিল কি আমার রিভার্সিবল রিঅ্যাকশন। তার মানে এখন আমাদের কোনো চিন্তা নাই। ফসফোইনল পাইরুভেট থেকে এর আগের এটা কি ছিল আমাদের, এর আগে ছিল হচ্ছে 2 ফসফোগ্লিসারেট, এরপর ছিল 3 ফসফোগ্লিসারেট, এরপর ছিল 1,3 বিস ফসফোগ্লিসারেট, এরপর ছিল গ্লিসারলডিহাইড 3 ফসফেট। সেমভাবে এদিকে রিঅ্যাকশনগুলো উপরের দিকে যেতে থাকবে। একটু পর্যন্ত ডাইহাইড্রোক্সি অ্যাসিডম ফসফেট আসলো। এরপর আরও সামনের দিকে আগাতে থাকি, এটা ছিল ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। ওকে, এই ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট এসে আবারও সেম বাধা, এটাকে এবার ওভারকাম করতে হবে। ওভারকাম করলে আমরা ফ্রুক্টোজ 6 ফসফেট পাবো। ফ্রুক্টোজ 6 ফসফেট পাওয়ার জন্য যে এনজাইমটা কাজ করবে সেটা হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফাটিজ। আমি এই জায়গায় লিখছি ফ্রুক্টোজ 1,6 বিস ফসফাটিজ। যেহেতু এখানে 1 নাম্বার কার্বনে একটা ফসফেট ছিল, সেই ফসফেটটা এই ফসফাটিজ এনজাইম রিমুভ করে দিয়ে ফ্রুক্টোজ 6 ফসফেটে রূপান্তর করলো। এখানে এই জিনিস একটু মাথায় রাখতে হবে, ফসফাটিজ মানে আমার
ফসফেট রিলিজ করে দেওয়া বা ফসফেট ওই কম্পাউন্ড থেকে বাদ করে দেয় ওই এনজাইমটা আর কি। তো এখন ফ্রুক্টোজ 6 ফসফেট পেয়ে গেলাম, এখানে আবার কোনো আমাদের কি নেই, বাধা নেই। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে আমরা ইজিলি গ্লুকোজ 6 ফসফেটে গিয়ে যেতে পারি। গ্লুকোজ 6 ফসফেট আমরা ইজিলি যেতে পারি। আচ্ছা, এখন এই গ্লুকোজ 6 ফসফেটে যাওয়ার পর আবারও আমাদের একটা বাধা চলে আসছে, যেটা কি গ্লুকোজ এ রূপান্তর করার জন্য কি বাধা চলে আসছে। এই বাধাটা ওভারকাম করার জন্য, যেহেতু একটা লিভারের সেল, এখানে আমরা সবাই জানি ফ্রুক্টোজ 6 ফসফেটে একটা কি থাকে, ফ্রুক্টোজ 6 ফসফেটেজ এনজাইম থাকে, যেটা সরি এখানে যে বিষয়টা বলছি যে গ্লুকোজ 6 ফসফেটকে গ্লুকোজে রূপান্তর করার জন্যে গ্লুকোজ 6 ফসফেটেজ এনজাইম থাকে। এই গ্লুকোজ 6 ফসফেট কম্পাউন্ডটি আমাদের একটা ট্রান্সপোর্টারের মাধ্যমে, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে আমাদের কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে সে কি হয়, গ্লুকোজ 6 ফসফেট ইন করে, একটা ট্রান্সপোর্টারের মাধ্যমে ইন করার পর সে গ্লুকোজে রূপান্তর হয়। ওকে, গ্লুকোজে রূপান্তর হচ্ছে। তাহলে গ্লুকোজ 6 ফসফেট যৌগটি একটা ট্রান্সপোর্টারের মাধ্যমে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যায়, গিয়ে গ্লুকোজে রূপান্তর হয়। এখানে যে এনজাইমটা কাজ করে সেটা হচ্ছে গ্লুকোজ 6 ফসফেটেজ। গ্লুকোজ 6 ফসফেটেজ এই এনজাইমটি আমার গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজে রূপান্তর হতে সাহায্য করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে হয়ে বের হওয়ার পর এখান থেকে একটা ট্রান্সপোর্টারের মাধ্যমে সোজা ব্লাডে গিয়ে গ্লুকোজ চলে যায় এবং ব্লাডে গ্লুকোজের লেভেলটা কি রাখে, ঠিক রাখে। এখান থেকে মোটামুটি এটাই বিষয় যে কিভাবে গ্লুকোনিওজেনেসিস হচ্ছে। গ্লুকোনিওজেনেসিসের ক্ষেত্রে জাস্ট আমার যখন পাইরুভেটটা ইন হয়, পাইরুভেটটা ইন হওয়ার পর মাইটোকন্ড্রিয়াতে আসে, সে কিন্তু অ্যাসিটাইল কুয়েতে রূপান্তর হয় না, সে ডিরেক্টলি অক্সালোএসিটেট রূপান্তর হয়। এখানে পাইরুভেট কার্বক্সিলেজ এনজাইমটা সহায়তা করে একটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত করার মাধ্যমে। এরপর এই অক্সালোএসিটেট থেকে ম্যালেট হয়, ম্যালেট থেকে অক্সালোএসিটেট হয়। এখানে আরেকটা বিষয় জেনে রাখা দরকার, সেটা হচ্ছে পাইরুভেট থেকে কিন্তু সরাসরি আবার ম্যালেট হতে পারে। পাইরুভেট থেকে সরাসরি কি হতে পারে, ম্যালেট হতে পারে। এখানে ম্যালেট যে এনজাইমটা কাজ করে সেটা হচ্ছে ম্যালিক এনজাইম, অর্থাৎ পাইরুভেট থেকে ম্যালেটে সরাসরি রূপান্তর করতে পারে ম্যালিক এনজাইম। এই জিনিসটা জাস্ট একটু মাথায় রাখতে হবে। এরপর যে পাইরুভেট থেকে অক্সালোএসিটেট হলো, অক্সালোএসিটেট থেকে ম্যালেট হলো, ম্যালেটটা মাইটোকন্ড্রিয়া ত্যাগ করলো, মাইটোকন্ড্রিয়া ত্যাগ করার পর সে আবারও অক্সালোএসিটেট হলো, অক্সালোএসিটেট হওয়ার এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে এনজাইমটা কাজ করে সেটা হচ্ছে কি ফসফোইনল পাইরুভেট কাইনেস কার্বক্সি কাইনেস। হ্যাঁ, একটা ফসফেট যোগ করতে হয়, একটা কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে দিতে হয়, একটা কার্বন ডাইঅক্সাইড এখান থেকে বাদ করে দিতে হয়। আচ্ছা, এরপর সোজা আগের মতো রিয়াকশনে এসে ফার্স্ট আরেকটা বাধা পড়ে, সেটা সেকেন্ড আরেকটা বাধা পড়ে, যেটা হচ্ছে যে কি ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট হওয়ার ক্ষেত্রে। এক্ষেত্রে ফ্রুক্টোজ 1,6-বিস ফসফেটেজ এনজাইম কাজ করে। কারণ কি দেখুন, এখানে এক নাম্বার কার্বন একটা ফসফেট কি হয়ে গেল, রিলিজ হয়ে গেল, হ্যাঁ, বাদ হয়ে গেল। এরপর এই ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেট, এই গ্লুকোজ 6 ফসফেট এসে আবার বাধা পড়ছে, যেখানে আমার কি নেই, এই গ্লুকোজ 6 ফসফেট এসে বাধা হয়ে গেল। এই জিনিসটা যেটা ঘটে সেটা হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট মাইটোকন্ড্রিয়াতে আমার হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ঢুকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ঢোকার পর সেখানে গ্লুকোজ 6 ফসফেটেজ এনজাইম কি করে, তাকে গ্লুকোজে রূপান্তর করে দিয়ে ব্লাডে চলে যায়। ব্লাডে চলে গেলে কি হয়, আমার গ্লুকোজের লেভেলটা ঠিক রাখতে পারে। এটাই হচ্ছে যে কি আমার একটা লিভারের সেলে কিভাবে গ্লুকোনিওজেনেসিসটা ঘটে সেই বিষয়টা। ওকে, জাস্ট আপনারা একটা এই জিনিসটা মাথায় রাখবেন যে পাইরুভেট থেকে এখান থেকে এই যে পুরো প্রসেসটা, এটা কিন্তু ম্যাক্সিমাম অন্যান্য র ম্যাটেরিয়ালসেরগুলোর ক্ষেত্রে ও সেম হবে। যার কারণে এই পাইরুভেট থেকে এই অংশটুকু একটু মাথায় রাখতে হবে। এরপরে আমরা বাকি র ম্যাটেরিয়ালস যেগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে দেখব কিভাবে তারা গ্লুকোনিওজেনেসিস করে।